হাসিনা পালিয়ে যাবার আগে বাঁচার জন্য যাদেরকে ফোন দিয়েছিলেন, দর্শক এবার বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র কয়েক মিনিটের একটি ঘটনা, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন হচ্ছে, এমন কি ঘটেছিল যার পর সবাই একসঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করলো? 5 আগস্ট একটি সামরিক বিমান আকাশে উড়াল দিল, আর নিচে পড়ে রইল একটি বিশাল রাজনৈতিক শূন্যতা। সবাই ভেবেছিল এটি বুঝি শেখ হাসিনার এক মুহূর্তের সিদ্ধান্ত। জনরোষের মুখে দিশেহারা হয়ে আচমকা দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু যেটাকে অনেকে সাধারণ ঘটনা ভেবেছিলেন সেটি এখন বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে পর্দার আড়ালে এমন কিছু তথ্য আছে যেগুলো অনেকেরই এখন জানা নেই। দর্শক, যদি বলা হয় পুরোটাই ছিল একটি সাজানো নাটক, আজ অনুসন্ধানে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আর কল রেকর্ড ফাঁস হয়েছে যা শুনলে আপনার মনে হবে এ যেন হলিউডের কোনো থ্রিলার মুভির বাস্তব চিত্র। আসল ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। প্রথমেই ক্লিয়ার করা যাক কি হয়েছিল। দর্শক, গুজব রটানো হয়েছিল যে শেখ হাসিনাকে নাকি দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তিনি নাকি যেতে চাননি, কিন্তু প্রাপ্ত তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন এক কথা। এটা কোনো আকস্মিক পালায়ন ছিল না, বরং অত্যন্ত সতর্কতার সাথে সাজানো একটি মিশন ছিল। 4 আগস্ট শেখ হাসিনার সুর হঠাৎ করেই নরম হতে শুরু করে। নিজের দলের এক শীর্ষ নেতার কাছে তিনি একটি গোপন বার্তা পাঠান। তিনি জানান সেনাপ্রধান নাকি 24 ঘন্টা সময় চেয়েছেন। তখনই প্রথমবার তার কণ্ঠে শোনা যায় পদত্যাগ করে দেশ ছাড়ার স্পষ্ট ইঙ্গিত। তার মানে এই তথাকথিত ৪৫ মিনিটের আলটিমেটাম ছিল কেবলই আইওয়াশ। খড়ের গাদায় সূচ খোঁজার মতো এই সত্যটা এতদিন ঢাকা পড়েছিল, যা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে সামনে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য লুকিয়ে আছে 4 আগস্টের মধ্যরাতের কল লিস্টে। 5 আগস্টের সেই ঐতিহাসিক দিনের আগের রাত, চারদিকে তখন থমথমে উত্তেজনা। ঠিক সেই সময় শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে শুরু করে একের পর এক কল। হাতে আসা সেই এক্সক্লুসিভ কল লিস্টে দেখা যায় এক চাঞ্চল্যকর হিসেব। মধ্যরাতে তিনি দীর্ঘদিন কথা বলেন তার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সাথে। এরপর লাইন কেটে যায়, আবার ফোন যায়। এবার লাইনের ওপাশে ছিলেন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কি কথা হয়েছিল সেই রাতে? কেন এত দীর্ঘ ফোন আলাপ? হিসেবটা খুবই সহজ। পালাবার ঠিক আগ মুহূর্তে সব খুঁটিনাটি সাজানো হচ্ছিল। তখন পুরো দেশ যখন ঘুমিয়ে, তখন গণভবনের ভেতরে চলছিল এক নীরব তোলপাড়। ছক কষা হচ্ছিল কিভাবে সবার চোখে ধুলো দিয়ে নিরাপদে পার হওয়া যায় এবং কার পর কে দায়িত্ব নেবে। আর আসল প্রশ্নটা এখানেই। 5 আগস্ট ভোর হতেই শুরু হয় মূল তৎপরতা। তখন ভোর 5টা, আকাশ সবে ফর্সা হতে শুরু করেছে। শেখ হাসিনার ফোন থেকে আবারও কল যাওয়া শুরু হলো। এবার আর রাগঢাগ নেই। একে একে তিনি ফোন করেন তার সবচেয়ে আস্থাভাজনদের। কে ছিলেন সেই তালিকায়? তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথেও। ফোন যায় প্রভাবশালী ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের কাছেও। আর এখানেই শেষ নয়, সামরিক এবং বেসামরিক আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে তার সরাসরি কথোপকথন হয়। এমনকি দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে তিনি যোগাযোগ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস বিভাগ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এলিট ফোর্সের সাথে। তবে এই ঘটনার আরও একটি দিকও রয়েছে। একটি নির্দিষ্ট নাম্বারের দিকে নজর দিন। সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত বারবার কথা বলেছেন তিনি। এমনকি বিমানে ওঠার পরেও তিনি সবশেষ সেই কর্মকর্তা এবং নিজের মেয়ে ছাইমা ওয়াজেদের সাথে যোগাযোগ করেছেন। তারপর সন্ধ্যায় ভারতে পৌঁছেই তিনি কল করেন ভারতের 3টি নির্দিষ্ট নাম্বারে। তবে যে বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো ডাটা গায়েব হবার রহস্য। 3 আগস্ট থেকেই কিছু নির্দিষ্ট নাম্বার থেকে ভারতের সাথে ফ্রিকুয়েন্ট কমিউনিকেশন শুরু হয়। মজার ব্যাপার হলো এই নাম্বারগুলো সরাসরি শেখ হাসিনার নিজের ছিল না, কিন্তু একই লোকেশন বা সেল টাওয়ার থেকে এই আন্তর্জাতিক যোগাযোগগুলো করা হচ্ছিল। এটা স্পষ্ট যে পর্দার আড়ালে বড় কোনো দেশের সাথে নিয়মিত রফাদফা চলছিল। কিন্তু ঠিক এখানেই ঘটেছে সবচেয়ে বড় মোড়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন আলাপগুলোর রেকর্ড রহস্যজনকভাবে গায়েব। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল বা
এনটিএমসিতে এই কথোপকথনের কোনো হদিস নেই। অপরাধ ট্রাইব্যুনালেও এই ডাটাগুলো পাঠানো হয়নি। কিন্তু কেন, কে বা কারা এই তথ্যগুলো মুছে ফেলল? প্রমাণ লোপাটের এই চেষ্টা যেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই প্রবাদের মতোই অপরাধবোধের এক স্পষ্ট স্বীকারোক্তি। জলে কুমির আর ডাঙায় বাঘ, এমন পরিস্থিতিতে দেশের স্পর্শকাতর তথ্য এভাবেই কি হাওয়া হয়ে গেল? দর্শক, এবার আসা যাক এমন একটি তথ্যের দিকে যা পুরো ঘটনাকে আবারও ঘোলাটে করে তুলেছে। রাজধানীর পুরাতন বিমানবন্দর, সেটি মূলত বিমান বাহিনীর অধীনে থাকা একটি ঘাঁটি। দুপুর গড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই আগারগাঁয়ের পুরান বাণিজ্য মেলা মাঠ, যা কিনা ঠিক সংসদের পাশেই অবস্থিত, সেখানে উড়ে আসে একটি M17 মডেলের হেলিকপ্টার। এর কল সাইন ছিল লিপোর্ড 103। এটি কোনো সাধারণ ফ্লাইট ছিল না, এটি ছিল শেখ হাসিনাকে নিরাপদে তুলে নেবার প্রথম ধাপ। আগারগাঁ থেকে এই হেলিকপ্টারটি সরাসরি উড়ে যায় কুর্মিটোলা বিমান ঘাঁটিতে। সেখানে আগে থেকেই ইঞ্জিন চালু করে অপেক্ষা করছিল C-130J নামের একটি বিমান, যার কল সাইন ছিল AJF। রানওয়েতে একটি আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়নের জন্য বেশ কিছু ক্লিয়ারেন্স লাগে, একটা লম্বা সময়ের ব্যাপার থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিমানটি তার উড্ডয়নের ক্লিয়ারেন্স পেতে সময় নেয় মাত্র 2 মিনিট। বিমান বাহিনীর পরিভাষায় এটাকে বলা হয় স্ক্র্যাম্বল, বা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যে বিমান উড়িয়ে নিতে হয়। ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। খাতায় কলমে এই ফ্লাইটের কারণ দেখানো হয় প্রশিক্ষণ বিমান। এ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো জালিয়াতি। বিমান তো উড়ল, কিন্তু এরপর যা ঘটে সেটি পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আকাশে ওঠার কিছুক্ষণ পরেই শেখ হাসিনাকে বহনকারী এই উড়োজাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডার হলো সেই ডিভাইস যার মাধ্যমে রাডারে একটি বিমানের অবস্থান ট্র্যাক করা হয়। অর্থাৎ আকাশে উড়ে বিমানটি পুরোপুরি ভূত বা ঘোস্ট ফ্লাইটে পরিণত হয়। কেউ যেন জানতে না পারে তারা কোথায় যাচ্ছে। সেই ট্রান্সপন্ডার পুনরায় অন করা হয় একেবারে ভারতের আকাশসীমায় ঢুকে যাবার পর। আর একটি বড় হিসেবের গলমিল রয়েছে এখানে। এভিয়েশন রুল অনুযায়ী ঢাকা থেকে সরাসরি দিল্লি যেতে হলে বিমানটিকে রাজশাহী রুট ধরে যেতে হয়। কিন্তু এই ভিআইপি ফ্লাইটটি রাজশাহীর দিকে না গিয়ে উড়ে যায় সাতক্ষীরার উপর দিয়ে, যাতে 5 থেকে 7 মিনিট আগেই বাংলাদেশের আকাশসীমা পার হয়ে যাওয়া যায়। দর্শক, এই পুরো ছকটি বাস্তবায়নের ঠিক আগ মুহূর্তে ঘটেছিল আরেকটি নাটকীয় ঘটনা, যা এতদিন পর্দার আড়ালেই ছিল। 5 আগস্ট সকালে যখন ঢাকা শহরের প্রতিটি প্রবেশদ্বার দিয়ে লাখো ছাত্র জনতার স্রোত গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে তিনি সরাসরি ফোন করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। নির্ভরযোগ্য সূত্র এবং একাধিক বিশ্লেষকদের মতে এই ফোন কলে শেখ হাসিনা সেনাপ্রধানকে অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র জনতার উপর চরম বল প্রয়োগ করার জন্য। সোজা কথায় তিনি চেয়েছিলেন সেনাবাহিনীর বন্দুকের নল যেন সাধারণ শিক্ষার্থীদের দিকে ঘুরে যায়, যে কোনো মূল্যে। এমনকি ব্যাপক রক্তপাতের বিনিময়ে হলেও তিনি চেয়েছিলেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় মোড়। জেনারেল ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দেন যে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই সাধারণ জনগণ এবং নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালাবে না। সেনাপ্রধানের এই সরাসরি প্রত্যাখ্যান শুনে তীব্র ক্ষোভে ফেটে পড়েন শেখ হাসিনা। তিনি হয়তো কল্পনা করতে পারেননি যে এতদিনের অনুগত সামরিক বাহিনী এমন একটি চূড়ান্ত মুহূর্তে তার নির্দেশ সরাসরি অমান্য করে বসবে। 5 আগস্ট একদম শেষ সময়ে এসে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনার ফোন, আর এরপরেই ওয়াকারুজ্জামানের জনগণের পক্ষে থাকার অবস্থান। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।